ফায়ার সার্ভিসের যৌথ বাহিনীর চেষ্টায় নিভেছে সচিবালয়ে আগুন, তদন্তে 7 সদস্যের কমিটি, জড়িতদের ছাড় নয়, উপদেষ্টাদের হুঁশিয়ারি। সচিবালয়ে আগুন সন্দেহজনক বলছেন বিএনপি নেতারা, জড়িতদের শাস্তির দাবি, প্রশাসনকে ফ্যাসিবাদের দোষর মুক্ত করার আহ্বান। পিলখানা ষড়যন্ত্র উন্মোচনে বিদেশে থাকাদের জিজ্ঞাসাবাদের পরিকল্পনা নতুন তদন্ত কমিশনের। ইভিএম কেনায় দুর্নীতি তদন্তের আহ্বান ডক্টর বদিউলের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ের আগুন 6 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। সকাল 8টা 5 মিনিটে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট সচিবালয়ের এই আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণের কাজে সচিবালয়ের সামনের রাস্তা পারাপারের সময় সোহানুজ্জামান নয়ন ট্রাক চাপায় নিহত হন। ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করে তাদেরকে 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। বুধবার মধ্যরাতে শুনশান নীরবতার মধ্যেই প্রশাসনের ফুসফুস সচিবালয়ে আগুন। শীতের রাতে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা 7 নম্বর ভবনে। 7 নম্বর ভবনের 7, 8 ও 9 তলায় রয়েছে অর্থ মন্ত্রণালয়, সড়ক, যুব ও ক্রীড়া, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। একটা 52 মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। বাংলাদেশের যেখানে ফুসফুস পড়ে যাচ্ছে, এখনো যদি প্রশাসন এবং যারা এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘুমিয়ে থাকে তাদের তো সমস্যা। আমার তো মনে হচ্ছে যে ঘটনাটা পুরাটাই পরিকল্পিত বা ষড়যন্ত্র, কারণ আগুনটা এমনভাবে ধরানো হয়েছে যে আপনার পুরো বিল্ডিংটা যাতে ধরে যায়, কারণ আগুনের উৎস তো একটা না, বিভিন্ন জায়গায় আপনি ক্যামেরা দিয়ে দেখতে পাবেন যে বিভিন্ন জায়গায় জায়গায় আগুন ধরানো হয়েছে। একটা রাষ্ট্রকে ধ্বংস করতে গেলে যে সকল মন্ত্রণালয়ের নথিপত্রগুলো পোড়ানো উচিত, ঠিক সেই সকল জায়গায় আগুন লাগিয়েছে। 7 নম্বর ভবনের লাগা আগুনে কেউ হতাহত না হলেও ঘটনাস্থলে ঘটে আরেক হৃদয় বিদারক ঘটনা। আগুন নেভানোর সরঞ্জাম নিয়ে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হন ফায়ার সার্ভিসের কর্মী সোহানুজ্জামান নয়ন। রাস্তা পারাপার করতেছে ফায়ার সার্ভিসের লোকজন, ওই আপনার পাইপলাইন যাওয়া ধরছে, আমি কিছু আসতে দেন, রাস্তার ভিতরে গাড়ি ঘোড়া চলে তো, পরে কিন্তু দেখে দেন আর কইতে না কইতে গাড়ির উপর দিকে গেছে। আমার হাইওয়েতে যে অনাসে গাড়ি চলতেছে, মনে হচ্ছে না যে সচিবালয়ে আগুন লাগছে। এটা ইম্পর্টেন্ট একটা জায়গা, সেখানে আগুন লাগছে, অত 2 সাইডে তো ব্যারিকেড দেওয়া উচিত। তবে 7 নম্বর ভবনের জটিল ইন্টেরিয়র ডিজাইন ও দাহ্য পদার্থের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। আমরা যতটুকু জানতে পেরেছি 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়, এটা হতে পারে। তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি। সকাল 8টার কিছু পর আগুন নিয়ন্ত্রণে এলেও কর্মকর্তা কর্মচারীরা ততক্ষণে সচিবালয়ের সামনের রাস্তায় এসে জড়ো হন। তাদের অনেকেই জানান আগুনের ঘটনায় গুরুত্বপূর্ণ নথিপত্র সহ অনেক কিছু পুড়ে গেছে। ম্যাক্সিমাম কক্ষই দেখা যাচ্ছে ভাঙ্গা, এখন কালো ধোঁয়া বের হচ্ছে। আমাদের ফ্লোরে উপদেষ্টা স্যারের রুম সহ আমাদের কনফারেন্স রুম সহ সবগুলো পুড়ে গেছে দেখে মনে হচ্ছে এখান থেকে। সচিবালয়ের মতো একটি কেপিআই ভুক্ত এলাকায় রাতের বেলায় একই সময়ে 3 জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে অনেকের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সচিবালয়ের 12টি ভবনের মধ্যে 1 নম্বর ভবনটি ঝুঁকিপূর্ণ, কিন্তু যেই 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি ঝুঁকিপূর্ণর তালিকায় ছিল না। তাহলে মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতা কিনা স্বাভাবিক কোনো ঘটনা, সেটি হাই পাওয়ার তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আল্লাহু আকবার। এদিকে আগুন নেভানোর সময় রাস্তা পার হতে গিয়ে নিহত নয়নের জানাজা বাদজোহর ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে তিনি জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটির প্রতিবেদনের জন্য সবাইকে অপেক্ষা করতে হবে। সূত্রপাতটা কিভাবে, আমরা একটা হাই পাওয়ার তদন্ত কমিটি করে দিছি। এই তদন্ত কমিটি খুব তাড়াতাড়ি রিপোর্টটা দিলে আপনারা জানতে পারবেন এটা সূত্রপাত কিভাবে এবং কেন এই ভয়টা সংগঠিত হয়েছে। আমরা তো ইন জেনারেল আমরা ই চোখে দেখতেছি, কিন্তু এক্সপার্ট ওপিনিয়নের দরকার হবে। অ্যাকচুয়াল কীভাবে ঘটলো এটা আমরা অবশ্যই আপনাদের জানাবো।
জানাজা শেষে নিহত নয়নের মরদেহ দাফনের জন্য রংপুরে নিয়ে যাওয়া হয়। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। সচিবালয়ে আগুনের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির জোর দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সচিবালয়ের মতো স্পর্শকাতর নিচ্ছিদ্র নিরাপত্তামূলক ভবনে অগ্নিকাণ্ড এবং আগুনে একজনের মৃত্যু ও কয়েকজনের আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সাথে আহত ও নিহতের ঘটনায় শোক ও সহানুভূতি প্রকাশ করে নিহতের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র ভস্মীভূত হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। এ ধরনের ঘটনায় বর্তমান অন্তর্বর্তী সরকারের বিব্রতকর অবস্থার মধ্যে পড়া অস্বাভাবিক নয় বলেও মনে করেন বিএনপির মহাসচিব। সরকার শেখ হাসিনার ও তার দোসরদের নথি চাওয়ার পরই সচিবালয়ে আগুনের ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেছেন, ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে সচিবালয়ের মতো জায়গা থেকে ফ্যাসিবাদের দোসরদের বের করে দিতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি এক আলোচনায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, চারদিকে শোনা যাচ্ছে একটা রাজকীয় দল করার চেষ্টা চলছে। কারা কোনো রাজনৈতিক দল করবেন সেটা যদি কেউ ঠিক করে দেয় তাহলে শেখ হাসিনার সঙ্গে পার্থক্য কি থাকলো তা নিয়েও প্রশ্ন করে তিনি বলেন, দেশের মানুষ এসব মেনে নেবে না। মঈনুদ্দিন ফখরুদ্দিন, এরশাদ ও হাসিনার মতো একই সংস্কৃতি পুনরাবৃত্তি হয় তাহলে কি পরিবর্তন কোথায় থেকে এলো? সংস্কারের যে রূপ হবে কোন দিকে যাবে তা ঠিক বোঝা যাচ্ছে না। সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে তদন্তের দাবি জানান তিনি। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেন, কিভাবে বন্ধ সচিবালয়ে আগুন লাগে জনমনে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। উপদেষ্টাদের এমন কোনো কথা বলা উচিত নয় যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মানহানি হয়। এমন কথা বলা উচিত যাতে হাসিনা সরকারের দুর্নীতির বিষয়ে তথ্য উঠে আসে। সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান নয়নের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরে নেমেছে শোকের ছায়া। এ ঘটনায় ট্রাক চালকের শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। বুধবার মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন নয়ন। অগ্নি নির্বাপনের কাজ করার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলে ঢাকা মেডিকেলে নেওয়া হয় তাকে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নয়নের মৃত্যুর খবরে পুরো গ্রাম জুড়ে চলছে শোকের মাতম। পরিবার ও স্বজনদের অভিযোগ, আগুন নেভানোর সময় আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা নিয়ন্ত্রণে নিলে অকালে প্রাণ চেতনা নয়নের। আয় কর্ম করার ছেলে তো একটাই, আর তো আর কর্ম করার ইয়ে নেই। তার উপর অনেক আশা ভরসা ছিল আমার। হ্যাঁ, তো এখন তো আমার তো এই আর যে গাড়ি মারা গেছে গাড়ি ধাক্কা দিয়ে তার সুবিচার আমি চাই। আইনের লোকেরা কেন করে বাধা দেয়নি? ট্রাক কেন আসছে? ট্রাক কেন আমার ভাই চাপা মারি দিছে? আমরা যথেষ্ট বিচার চাই এটার। দেশি বিদেশি ষড়যন্ত্রকে চিহ্নিত করতে প্রয়োজনে বিদেশে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে জানিয়েছেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত নয়া কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান। বিজিবি সদর দপ্তরে ঢাকা ব্যাটালিয়নের সভাকক্ষে বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গঠিত জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ কমিশনের প্রথম বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। ফজলুর রহমান বলেন, ঘটনার সঙ্গে যারা জড়িত তারা বিভিন্ন দেশে আত্মগোপনে রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সেসব দেশে চিঠি দেওয়া হবে। তিনি আরো বলেন, জাতিকে অন্ধকারে রেখে কাজ করা হবে না, বরং সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রতিটি ধাপের অগ্রগতি জাতিকে জানানো হবে। বিডিআর বিদ্রোহের ঘটনায় কোনো দেশকে এখনো চিহ্নিত করা হয়নি উল্লেখ করে কমিশনের চেয়ারম্যান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য প্রয়োজনে দেশের বাইরে প্রতিনিধিও পাঠানো হবে। নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের জন্য দায়ীদের বিচারের আওতায় আনা যৌক্তিক বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। রাজশাহীতে নির্বাচনী ব্যবস্থা সংস্কার বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বৃহস্পতিবার রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মতবিনিময় আয়োজন করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বদিউল আলম জানান, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে অংশীজনরা গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। সেগুলো বিবেচনায় নেওয়া হবে। ইভিএম ক্রয় ও বাতিল সহ ইভিএম এর সরঞ্জাম কেনায় শত শত কোটি টাকা দুর্নীতির তদন্ত হওয়া উচিত বলেও মনে করেন সংস্কার কমিশনের প্রধান। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ কোনো রক্তচোখকে ভয় পায় না। এই দেশ চোখে চোখ রেখে
চলতে শিখেছে। বৃহস্পতিবার সকালে খুলনার পাইকগাছা গদাইপুর ফুটবল মাঠে পথসভায় তিনি কথা বলেন। জামাতের আমির বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের ভারতের হাতে বন্ধক রেখে ক্ষমতায় ছিল, তার হবে না বলে মন্তব্য করেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশ প্রতিবেশীদের সম্মান দেয়, তাই ভারতও যেন সেই সম্মান দিতে শেখে। এর আগে 18 মাইল মোড়েও পথসভায় বক্তব্য রাখেন তিনি। পথসভায় আরও বক্তব্য রাখেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। ভারতের প্রতি আমাদের অনুরোধ, আমাদের স্পষ্ট বার্তা, আপনাদেরকে প্রতিবেশী হিসেবে সম্মান করি, আপনারাও আমাদেরকে সম্মান করতে শিখুন। বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে সম্মান দিতে শিখুন। ভারত থেকে চোখ রাঙাই আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না। বাংলাদেশের মানুষ এখন চোখে চোখ রেখে কথা বলার সাহস সঞ্চয় করেছে। যে দেশের মানুষ বুক খুলে দিয়ে, ডানা মেলে দিয়ে বলতে পারে গুলি কর, সেই দেশের মানুষকে আর ভয় দেখাবেন না। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মামুন, সচিবালয়ের এখন কেমন অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। সচিবালয়ে আজকে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে তদন্ত একজন অতিরিক্ত সচিব খালেদ রহিমকে প্রধান করে এই কমিটি করা হয়েছে এবং এই কমিটিতে দ্রুত যে তদন্ত রিপোর্ট সেটি দিতে বলা হয়েছে। একটি বিষয় বলে রাখি যে বুধবার দিবাগত রাত 1:52 মিনিটে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, অর্থাৎ বাংলাদেশ সচিবালয়ের যে 7 নম্বর যে বিল্ডিংটি রয়েছে ভবন, সেখানে বিল্ডিংটির দুপাশে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং বিকেল থেকে আমরা যেটি দেখেছি যে এখানে কিন্তু সাধারণ মানুষের ব্যাপক ভিড় ছিল, উৎসুক জনতার ভিড় ছিল এবং বিভিন্ন প্রতিনিধি অর্থাৎ ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরাও কিন্তু এখানে এসেছিলেন এবং এখন পর্যন্ত ভিতরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর দখলে রয়েছে পুরো ভবনটি। এবং কিছুক্ষণ আগে দেখেছি যে সেনাবাহিনীর একটি দল কিন্তু এখানে বেরিয়ে আসছেন, অর্থাৎ পুরো ভবনটি কিন্তু এখন আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতি রয়েছে। এবং বিকেল পর্যন্ত যেটি বলবো যে তদন্ত কমিটির বাইরেও কিন্তু যেটি বলা হয়েছে যে সন্দেহর যে বিষয়টি, অর্থাৎ সচিবালয়ে যে অগ্নিকাণ্ড, সেটি কিন্তু একটি সন্দেহ তৈরি করছে যে আসলে এই সমিতিতে কারা দায়িত্বে ছিল। এবং গতকাল যেহেতু আমলাদের একটি পদোন্নতিকে কেন্দ্র করে সচিবালয়ে দিনভর উত্তেজনা ছিল, সেই বিষয়টিকে কিন্তু আসলে নতুন করে সন্দেহ জাগাচ্ছে যে এখানে কোনো কারো ইন্ধন বা সন্দেহ রয়েছে কিনা। এর পাশাপাশি কিন্তু এর নিরাপত্তা কারা দায়িত্ব ছিল সেই বিষয়টি এবং অগ্নিকাণ্ডের যে ঘটনাটি সেটি আসলে রাত 2টার দিকে ঘটনা ঘটলেও সকাল 8টা পর্যন্ত কেন গড়ালো, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বিভিন্ন মহল যারা এখানে এসছেন তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আসলে প্রশ্ন তুলছেন যে এটি আসলে পরিকল্পিত অগ্নিকাণ্ড কি না, সে বিষয়টি আসলে খতিয়ে দেখার কথা বলা হয়েছে বারবারই। এবং বিষয়টি আসলে অনেকগুলো বিষয়, যেহেতু কয়েকটি মন্ত্রণালয়, তথ্য যোগাযোগ, শ্রম কর্মসংস্থান, যুব ক্রীড়া, এই মন্ত্রণালয়গুলোতে আসলে গুরুত্বপূর্ণ নথি ছিল, যেটি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সব কিছু মিলেই কিন্তু এখানে আসলে সন্দেহের বিষয়টিকে খুব গুরুত্ব আকারে দেখছেন। এবং যে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিতেও কিন্তু আসলে রিপোর্ট দিতে বলা হয়েছে এবং এই বিষয় নিয়ে কিন্তু সরকারের ভেতরেও কিন্তু এক ধরনের উদ্বেগ কাজ করছে যে এত গুরুত্বপূর্ণ একটি জায়গাতে কিভাবে আসলে এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটলো এবং তারপর থেকে আসলে মধ্যরাতের ঘটনা কেন আসলে সকাল পর্যন্ত গড়ালো এবং যে সচিবালয়ের সামনে যে সড়কটি রয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনার সময় ফায়ার সার্ভিসকে কেন আসলে কাজ করার জন্য সামনের রাস্তাটি বন্ধ করে দেওয়া হলো না বা পর্যাপ্ত সহযোগিতা করা হলো না, সেই বিষয়টিও কিন্তু আসলে বারবারই অনেকেই প্রশ্ন তুলছেন এবং সন্দেহের তীর কিন্তু সেদিকেও যাচ্ছে। এমনটি কিন্তু আসলে এখানে যারা আসছেন তারা কিন্তু এই বিষয়গুলি আমাদের কাছে এখানে তারা বলছেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর। মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সচিবালয়ের সর্বশেষ পরিস্থিতি জানলাম সহকর্মী ওবায়দুল্লাহ মামুনের কাছ থেকে। ভারত থেকে সরকারি উদ্যোগে আমদানি করা চালের প্রথম চালান পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে। সকালে বন্দরের 11 নম্বর জেটিতে ভিড়েছে চালবাহী বেলিজের পতাকাবাহী জাহাজ এমভি তানিস ড্রিম। প্রথম ধাপে আনা হয়েছে 24,500 মেট্রিক টন চাল। ভারত থেকে চাল কেনা ও পরিবহন সাশ্রয়ী বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চলতি অর্থ বছরে 6 লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার, যা ধাপে ধাপে আমদানি করা হবে। এরই মধ্যে এ বিষয়ে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে চাল সংগ্রহ শুরু করেছে
খাদ্য মন্ত্রণালয়। এই প্রেক্ষাপটে প্রথম ধাপে ভারতীয় প্রতিষ্ঠান থেকে কেনা হচ্ছে 52,500 মেট্রিক টন চাল, যার 24,500 মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বৃহস্পতিবার সকালে। খাদ্য মন্ত্রণালয় বলছে, ভারত থেকে চাল কেনা ও পরিবহন অধিকতর সাশ্রয়ী, তাই উন্মুক্ত দরপত্রে ভারতীয় প্রতিষ্ঠান থেকে চাল কেনার সিদ্ধান্ত হয়েছে। তবে চাইলে যে কেউ অন্যান্য দেশ থেকেও দরপত্রের মাধ্যমে চাল আমদানি করতে পারবে। ভারত থেকে যে চালটা আসে সেটা একটু সাশ্রয়ী হয় আমাদের জন্য, এবং যে কেউ দিতে পারবে। যদি থাইল্যান্ড থেকে আসে বা ভিয়েতনাম থেকে আসে বা পাকিস্তান থেকে আসে বা মিয়ানমার থেকে আসে, যে কেউ অংশগ্রহণ করতে পারে দরপত্রে। আর জিটুজির বেসিসে যেটা আসে সেটা তো আমাদের যে সমস্ত দেশের সাথে এমইউ আছে, সাধারণত সেই সব দেশ থেকে কিন্তু সরকারি পর্যায়ে এই চালটা আমদানি করা হয়। গত 22 ডিসেম্বর ভারতের কাকিনাড়া বন্দর থেকে 24,690 টন চাল বোঝাই করে এমভি তানিস ড্রিম। জাহাজটির স্থানীয় প্রতিনিধি 7 সিস শিপিং লাইন এর প্রধান নির্বাহী জানালেন, প্রতিদিন 3,000 মেট্রিক টন চাল খালাস করার পরিকল্পনার কথা। সেক্ষেত্রে এই ধাপে চাল খালাসে সময় লাগতে পারে অন্তত 8 থেকে 10 দিন। জাহাজের 4টা ক্রেন কাজ করে, কারণ আমরা তো 4 হুক বেসিসে কাজ করি। অনেক সময় দেখা যায় জাহাজের ক্রেন যদি একটা বা দুইটা কাজ ঠিক মতো করতে না পারে, তাহলে একটু দীর্ঘতিতে হবে, হয়তো 10 দিনও লাগতে পারে। আগামী 10 থেকে 12 দিনের মধ্যে এই লটের বাকি চালও বাংলাদেশে আসবে বলে আশা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রাম বিমানবন্দরে জব্দ করা হয়েছে 2,60,00,000 টাকার স্বর্ণের বার। চুয়াডাঙ্গা রেল স্টেশনে অভিযানে মিলেছে প্রায় 2 কোটি টাকার 14টি স্বর্ণের বার। আটক করা হয়েছে 3 পাচারকারীকেও। চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত বিমানের সিটের নিচ থেকে জব্দ করা হয় 2,60,00,000 টাকার 20টি স্বর্ণের বার। সকালে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম, বিমানবন্দর নিরাপত্তা শাখা এবং শুল্ক গোয়েন্দা যৌথভাবে এই অভিযান চালায়। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 148 ফ্লাইটের ভেতর তল্লাশি চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়েছে। স্বর্ণগুলো বিমানের 9 যে সিটের নিচে প্লাস্টিকের টেপ দিয়ে মুড়িয়ে বিশেষ কায়দায় লুকানো ছিল। এদিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে 14টি স্বর্ণের বার সহ 3 পাচারকারীকে আটক করেছে বিজিবি। তাদের কাছ থেকে 1 কেজি 630 গ্রাম ওজনের 14টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ স্বর্ণের বাজার মূল্য আনুমানিক 2 কোটি টাকা। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা SM ফজলুল হক। জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে আলোচনা সভা ও র্যালি হয়েছে সাতক্ষীরায়। শহরের সঙ্গীতা মোড়ের সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান। বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে সমাবেশ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। শহরের পৌর মুক্ত মঞ্চে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল হক খোকন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে সেনা পরিবার কল্যাণ সমিতি। সকালে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এতে উপস্থিত ছিলেন সেনাপ্রধানের সহধর্মিণী সারানাস কমলিকা জামান। খাগড়াছড়িতে দুস্থ ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী। সকালে ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এতে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা হয়েছে গাজীপুরে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন। সুবিধা বঞ্চিত শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে ঠাকুরগাঁয়ে। সদর উপজেলায় এ সময় উপস্থিত ছিলেন আর্ন অ্যান্ড লিভ এর পরিচালক ইয়াসমিন জেসি। দেশি পোল্ট্রি শিল্প রক্ষায় 4 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা অ্যাসোসিয়েশন। কক্সবাজারে এ বিষয়ে সবাই উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মফিজুর রহমান মল্লিক। ছিন্নমূল শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে নরসিংদীতে। সামাজিক সংগঠন আলোকিত নরসিংদীর উদ্যোগে পৌর পার্কে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোস্তফা মিয়া। কিশোরগঞ্জের হোসেনপুরে বিএনপির পুমদি ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
সিলেটে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে প্রস্তুতি কমিটি। দুপুরে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। বগুড়ায় শুরু হয়েছে দুদিনের প্রেরণা শীতকালীন লিও ইউথ ক্যাম্প। লিও জেলা 315B2 এর উদ্যোগে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে এই ইয়ুথ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা গভর্নর লায়ন শফিউল আলম শামীম। উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের গ্যাট এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল ইসলাম সোহেল, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন শেখ ওবায়দুল্লাহ, লিও জেলা সভাপতি মুক্তাদির হাসান সিফাত। উদ্বোধনী অনুষ্ঠানে মনোজ্ঞ মার্চ পাস্টে অংশ নেয় লিও ক্লাবগুলো। জেলার 20টি ক্লাবের 2 শতাধিক লিও ক্যাম্পে অংশ নিচ্ছে। শনিবার শেষ হবে ক্যাম্প। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ফায়ার সার্ভিসের যৌথ বাহিনীর চেষ্টায় নিভেছে সচিবালয়ে আগুন, তদন্তে 7 সদস্যের কমিটি, জড়িতদের ছাড় নয়, উপদেষ্টাদের হুঁশিয়ারি। সচিবালয়ে আগুন সন্দেহজনক বলছেন বিএনপি নেতারা, জড়িতদের শাস্তির দাবি, প্রশাসনকে ফ্যাসিবাদের দোষর মুক্ত করার আহ্বান। পিলখানা ষড়যন্ত্র উন্মোচনে বিদেশে থাকাদের জিজ্ঞাসাবাদের পরিকল্পনা নতুন তদন্ত কমিশনের। ইভিএম কেনায় দুর্নীতি তদন্তের আহ্বান ডক্টর বদিউলের। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।